না খেয়ে থাকার যে কষ্ট, বা একটা বাচ্চা যখন ক্ষুধায় কান্না করছে, মা খাবার দিতে পারছে না, এই যে পেইন, বা আপনার বাবা অসুস্থ, চিকিৎসা দেওয়ার সামর্থ্য আপনার নাই, এই জিনিসটা কিন্তু মানে যারা ভুক্তভোগী অন দ্য গ্রাউন্ডে, দে ক্যান ফিল ইট। শুধুমাত্র লেবারি করার জন্য তারা বাইরে যাবে সে সুযোগও পাচ্ছে না, অনেক ক্ষেত্রে বৈধভাবে দালালের খপ্পরে পড়ছে, বা জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে তারা বিদেশে যাচ্ছে। মুদ্রাস্ফীতি 7-8%, এবং খাদ্যদ্রব্যের ক্ষেত্রে আরো বেশি। তো এটার পেইনটা তো সাধারণ মানুষরা ফিল করে। উৎপাদন, এই উন্নয়ন, এটার বন্টনটা আমরা ইনসাফের ভিত্তিতে করতে পারি নাই। ফলে কিছু মানুষ, অল্প কিছু সুবিধাভোগী মানুষ, তারা পুরো রাষ্ট্রযন্ত্রের সুবিধাটাকে ভোগ করছে। ওদের একটা ফাইন্যান্সিয়াল মার্কেটে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ যখন হলো, মানে ব্যাংকিং সেক্টরে হোক বা রিয়েল এস্টেট সেক্টরে, এইটার মূল্য চুকাতে হচ্ছে বাংলাদেশের একটা কৃষককে কিনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাই আমাদের আজকের আপসহীন বার্তায়। দাসত্ব ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র নির্মাণের ইশতিহার, এই সিরিজ অফ ডিসকাশনের আজকের দ্বিতীয় পর্ব। আমাদের আজকের আলোচনার বিষয় দারিদ্র্যের দুষ্ট চক্র ভেঙে কিভাবে একটি শক্তিশালী রাষ্ট্র এবং শক্তিশালী অর্থনীতি গড়ে তোলা যায় তার রূপরেখা। আজকে আমাদের অতিথি ব্যারিস্টার রেজাউল করিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জাযাকাল্লাহ খাইর। আপনি লাস্ট এপিসোডে আমাদের সাথে ছিলেন, এখানে আপনি খুব ভালোভাবে বর্ণনা করছেন যে কীভাবে আমরা অপরাজনীতি এবং দুর্নীতি, বাংলাদেশের পলিটিক্যাল যেই কালচার আছে সেখান থেকে কীভাবে আমাদের দেশ বের হয়ে আসতে পারে, সেই ব্যাপারে আমরা একটা ভেরি ফ্রুটফুল ডিসকাশন করেছিলাম। তো আজকে আমাদের ডিসকাশন ইজ মোর ইকোনমি ফোকাসড, যেখানে আমরা আপনি জানবেন যে গত 16 বছর যখন স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় ছিল, আমরা আমাদের দেশে দেখতে পাইছি যে অনেক বড় বড় হোয়াইট এলিফ্যান্ট প্রজেক্ট, যেগুলি পদ্মা সেতু বলতে পারেন, বা আপনি মেট্রো রেলের কথা বলতে পারেন, বা এই ধরনের অনেক ধরনের প্রজেক্টগুলি ছিল। এবং তারা এমন কৃত্রিম অনেক ফিগার তৈরি করেছিল যেখানে দেখা যাচ্ছিল যে বাংলাদেশের জিডিপি ইজ ইভেন বেটার দেন ইন্ডিয়া। আমাদের দেশ একটা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তো সেখান থেকে উইদিন ইয়ার অ্যান্ড হাফ 2 ইয়ার্সের মধ্যে আমরা দেখি যে বর্তমানের অবস্থা, যেখানে একটা লার্জ পোর্শন অফ বাংলাদেশের মানুষ দারিদ্র্যের মধ্যে চলে যাইতেছে, এবং দ্রব্যমূল্যের যে দাম, এগুলি মানুষের সাধারণ মানুষের যেটা তাদের ধরাছোঁয়ার বাইরে চলে যেতেছে। তো রিয়ালিটি ইজ দিস। তো এই ব্যাপারে আপনার কি মূল্যায়ন, বা হোয়াটস ইয়োর টেক অন দিস রিয়ালিটি বেসিক্যালি? জি দেখেন, বাংলাদেশের অর্থনীতি নিয়ে যদি আমরা আলোচনা করি, এটা আমাদেরকে প্রথমে দেখতে হবে সারা পৃথিবীতে আমাদের ইমেজটা কেমন। অন দ্য গ্রাউন্ডে তো একটা রিয়ালিটি রয়েছে যেটা সেখানকার মানুষ ফিল করতেছে, কিন্তু পৃথিবীতে আমাদেরকে এখনো পৃথিবীর একটা অন্যতম দরিদ্রতম দেশ হিসেবে দেখা হয়। পশ্চিমা বিশ্বের কাছে আমরা কিন্তু একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, মানে একটা থার্ড ক্লাস কান্ট্রি, হ্যাঁ, যেখান থেকে চিপ লেবার পাওয়া যায়, এই টাইপের একটা দেশ। মিডল ইস্টে আমরা মিসকিন। সো আমাদের কোনো স্ট্যাটাস এলিভেটেড হয়নি। এই যে স্বাধীনতার 54 ইয়ার্স চলে গেছে, অথচ আমাদের দেশে কিন্তু কর্মক্ষম মানুষ, প্রাকৃতিক সম্পদ, ফার্টাইল ল্যান্ড, অনেক পোটেনশিয়াল থাকার পরেও আসলে আমরা এখান থেকে বের হয়ে আসতে পারিনি। এটা ঠিক, আপনি হয়তো বলতে পারেন যে মানুষের ইনকাম বেড়েছে, কিছু আয় বেড়েছে যদি আপনি কম্পেয়ার করেন এখন থেকে 2 দশক আগে, কিন্তু আবার অন্যদিকে যেটা আপনি মেনশন করলেন যে মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। সো আলটিমেটলি আমরা যে, এই জন্য এটাকে দুষ্টচক্র বলা হচ্ছে, যে জায়গার মধ্যে ছিলাম, ঘুরপাক খাচ্ছিলাম, সেখানেই আছি। এবং যদিও দৃশ্য তো মনে হয় যে না, অনেক বড় বড় বিল্ডিং আপনি যেগুলো মেনশন করলেন, বড় বড় প্রজেক্ট হচ্ছে, আজকে ঢাকা শহরের দিকে তাকালে অনেক ঝকমকে অনেক কিছু দেখা যায়, কিন্তু আপনি যদি একটু সেটার মানে নিচে যান, তাহলে আপনি দেখবেন যে এখানে মানুষের সেই কষ্টকর জীবন। তো আমাদের পরিস্থিতির আসলে কোনো ডেভেলপমেন্ট হয়নি। কেননা আপনি দেখেন, একটা কম্পেয়ার করা হয় এভাবে যে আমার চেয়ে আমার দাদা ধনী ছিল। কিভাবে ছিল? যদি আমি এখন ঢাকায় একটা ফ্ল্যাটে বাস করি, আমি হয়তো 1 লাখ টাকা স্যালারি পাই, আমি একটা মধ্যবিত্তের কথা বলছি,
কিন্তু ওনার বাসায় একটা গেস্ট নিয়ে আসতে গেলে ওনার সমস্যা হয়। কিন্তু ওনার দাদা যখন গ্রামের যে বড় বাড়ি নিয়ে থাকতো সেখানে কিন্তু এই সমস্যা হতো না। জি বা সেখানে তাদের অ্যাটলিস্ট এখানে আত্মীয় স্বজন এসে খাওয়া দাওয়া করবে, কোনো চিন্তা করতে হতো না। সেই স্পেস ছিল, সেই জীবনযাত্রা কিন্তু ওই দিক দিয়ে অনেক বেটার ছিল। তাহলে আজকে আমরা যদি বলি যে হ্যাঁ আমার আয় বেড়েছে, আমার দাদার হয়তো 1 লাখ টাকা ইনকাম ছিল না, ঢাকায় ফ্ল্যাট ছিল না, গ্রামে তার জমি জমা নিয়ে যেটা ছিল, কিন্তু ওইটার মধ্যে দিয়ে সে কিন্তু একটা সুন্দর জীবনযাপন করতে পারতো। তার অর্থনৈতিক যে টেনশনটা সেইটা মানে যতটুকু ছিল, আজকে আমাদের সেই টেনশনটা আরও অনেক গুণ বেড়ে গেছে। আজকে একটা মানুষ বাংলাদেশের সাধারণ পরিবারগুলোতে যদি তার মেয়ে বিয়ে দিতে হয়, তাকে ঋণগ্রস্ত হয়ে পড়তে হয়, অথবা জমি বিক্রি করতে হয়। ছেলেকে বিদেশে পড়াশোনার জন্য পাঠাবে বা দেশে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পাঠাবে, এই সেভিংস তার কাছে নাই। অনেক পরিবার আছে যে শুধুমাত্র একটা মানে অসুস্থতা পুরো পরিবারকে রাস্তায় নামিয়ে দিচ্ছে। জি, যদি বড় একটা অপারেশন করা লাগে বা এই টাইপের, হ্যাঁ, বা কোনো একটা দুর্ঘটনা, সেটা ধরেন অগ্নিকাণ্ড হোক, ঘূর্ণিঝড় হোক, ভূমিকম্প হোক, বা হঠাৎ করে কারো চাকরি চলে গেল, তো পুরো ফ্যামিলিটা রাস্তায় চলে আসে। অর্থাৎ আমরা অর্থনৈতিকভাবে অ্যাজ এ নেশন হিসেবে আমরা কিন্তু মানে আগে যে অবস্থায় ছিলাম এখন সেটা আরও ওয়ার্স হয়েছে। বাট এটা ঠিক যে আমাদের জিডিপি বেড়েছে, হয়তো বা রিজার্ভ কিছু ক্ষেত্রে বেড়েছিল, আবার ওঠানামা করেছে, বা আপনার এই যে ফ্যাসিলিটিসগুলো অনেক ক্ষেত্রে আপনার মেট্রো রেল হয়েছে বা আরও বিভিন্ন ধরনের সার্ভিস হয়েছে। কিন্তু এটা দিয়ে আসলে মানুষের যে স্ট্রাগল, এটা বোঝা যাবে না। এটা আসলে ওই ইন্ডেক্সে আসলে আপনি পরিমাপ করতে পারবেন না, কিন্তু এটা একটা ডিফারেন্ট জিনিস। মানে দারিদ্রতা এমন একটা কষ্টকর জিনিস, এটা কিন্তু ওয়ার্ডে বর্ণনা করা যায় না। আমি আপনি এখানে আলোচনা করতেছি না কমফোর্টেবল সিচুয়েশনে, ঠিক না? বা এটা নিয়ে আপনি মানে এটা ছবি এঁকে সিনেমা নির্মাণ করে আসলে ওই মানুষের ফিলিংসটাকে আপনি কখনো আনতে পারবেন না। না খেয়ে থাকার যে কষ্ট, বা একটা বাচ্চা যখন বাচ্চা ক্ষুধায় কান্না করছে, মা খাবার দিতে পারছে না, একটা ছেলে ইউনিভার্সিটি ভর্তি হতে চাচ্ছে, বাবা সেটা অ্যাফোর্ড করতে পারছে না, এই যে পেইন, বা আপনার বাবা অসুস্থ, চিকিৎসা দেওয়ার সামর্থ্য আপনার নাই, এই জিনিসটা কিন্তু মানে যারা ভুক্তভোগী অন দ্য গ্রাউন্ডে, দে ক্যান ফিল ইট, ঠিক না? মানুষ ইভেন বাবার লাশটা পর্যন্ত নিতে পারছে না, বিকজ হসপিটালের হ্যাঁ বিলটা পরিশোধ না করলে লাশ দিচ্ছে না। সো সেই জায়গার মধ্যে আমরা আটকে আছি। সো এখানে আপনার যদি আপনি যেহেতু আমাকে মূল্যায়ন করতে বললেন দেশের অর্থনীতিটাকে, তাহলে আমি বলবো যে দেখেন, এখানে আমরা যদি কয়েকটা সেগমেন্টে বলি, বেকারত্বের কথা বলি, সেটা সেই আমরা 70-80 দশকের ছিল বেকারত্ব নিয়ে কথা শুনতাম, আজকে সেই বেকারত্বের মধ্যেই আমরা আছি। বিকজ তো মানুষের কর্মসংস্থানের কোনো কিছু হয়নি তো, ঠিক আছে? যে গ্রোথ যা হয়েছে এটা হচ্ছে জিরো এমপ্লয়মেন্ট গ্রোথ হয়েছে। বিকজ এই গ্রোথ একটা হাইব্রিড, মানে বিদেশি কোম্পানি আসে, সেখানে তাদের লোকজন থাকে, আমাদের শুধু সস্তা লেবার কিছু কাজ করে, কিন্তু আমাদের শিক্ষিত যে যুবক, তাদের কাজের কোনো সংস্থান আমরা করতে পারিনি। তো ফলে কি হচ্ছে, এবং বেকারত্বের সাথে কিন্তু হতাশাটা আসে। জি, এবং আপনি জানেন যে এটা খুবই অ্যালার্মিং কিছু স্ট্যাটিস্টিক্স রয়েছে আমাদের, যে কত ছেলে মেয়েরা, ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে মেয়েরা ইউনিভার্সিটি হল থেকে লাভ দিয়ে আত্মহত্যা করেছে, বা অথবা হলের রুমের মধ্যে দেখা যায় যে তাদের গলায় ফাঁসি নিয়ে তারা ঝুলে আছে। এটা হতাশা থেকে আসে, বিকজ সে জানে না যে সে কী করবে, পাশ করার পরে কী করবে, কিন্তু এটা পুরো ফ্যামিলির কাছে সে বোঝা হয়ে যায়। সেম আপনি যদি ইয়ার দিকে তাকান, যে ভূমধ্যসাগরে যারা এক্স্যাক্টলি আমি ওটার কথা বলতে চাচ্ছিলাম, যে এটা কত বড় বেদনার একটা জিনিস। দেখেন, ইয়াং ছেলেরা, একটা ছেলে বা একটা মেয়েরাও এখন যাচ্ছে বাইরে কাজ করতে যাচ্ছে, অল্প মানে এদের তেমন স্কিল ডেভেলপমেন্টেরও কোনো ব্যবস্থা কিন্তু আমরা করে দিতে পারিনি, রাষ্ট্র পারেনি। শুধুমাত্র লেবারি করার জন্য তারা বাইরে যাবে, সে সুযোগও পাচ্ছে না অনেক ক্ষেত্রে বৈধভাবে, দালালের খপ্পরে পড়ছে, বা জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে তারা বিদেশে যাচ্ছে। এরপর সে কবে আসতে পারবে তার ঠিক নাই, এবং যাওয়ার যে সামান্য টাকাটুকু, এটা দেখা যাচ্ছে যে একটা ছেলে বিয়ে করেছে, তার শ্বশুরবাড়ি থেকে দিচ্ছে, নববধূকে রেখে সে চলে যেতে হচ্ছে। এই যে কষ্টগুলো, এগুলো আসলে ওইভাবে বোঝা যাবে না। এটা ঠিক যে আমাদের দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে, কিন্তু সাধারণ জনগণের কিন্তু এটা কেননা এটা হয়েছে কি, যে আপনার যেটুকু উন্নয়ন হয়েছে, যেটুকু আপনার উৎপাদন হয়েছে, এটা সুষম বন্টন তো হয়নি।
এবং এটা বন্টন আপনি কারেন্ট সিস্টেমের ব্যর্থতা। মানে আমি বলবো না যে এখানে আপনার পুরো জায়গাটা অর্থনীতিটা স্থবির ছিল, অর্থনৈতিক অ্যাক্টিভিটিস হয়েছে। আগে একটা জমিতে যে পরিমাণ ধান হতো এখন হয়তো তার চেয়ে 6 গুণ 10 গুণ বেশি ধান হয় টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কারণে। কিন্তু এই উৎপাদন, এই উন্নয়ন, এটার বন্টনটা আমরা ইনসাফের ভিত্তিতে করতে পারি নাই। ফলে কিছু মানুষ, অল্প কিছু সুবিধাভোগী মানুষ, তারা পুরো রাষ্ট্রযন্ত্রের সুবিধাটাকে ভোগ করছে। তারা দেখেন পুরো বাজারের সিন্ডিকেট, শেয়ার মার্কেট, ব্যাংক, এই সব কিছু তারা দখল করে রাখছে। আর আমাদের দেশে মানুষ মানে শোষিত হচ্ছে, বৃহত্তর মানুষটা শোষিত হচ্ছে। সো বেকারত্বের কথা আমরা যেরকম বললাম, দ্রব্যমূল্যের কথা আপনি বললেন, দ্রব্যমূল্য তো একটা বড় ফ্যাক্টর ছিল যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যে কারণে 24-এর যে জুলাই আন্দোলনে কিন্তু সাধারণ মানুষ নেমে এসেছিল। জি জি, ডেফিনেটলি কি ফ্যাক্টর ছিল। এবং আপামর জনসাধারণ এবং ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে প্রথমে তারা এটাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, অনেক ক্ষেত্রে কিছুটা হয়েছে। কিন্তু আলটিমেটলি আমাদের যে এই মুদ্রাস্ফীতি যেটা, এটা অনেক 7-8%, এবং খাদ্যদ্রব্যের ক্ষেত্রে আরও বেশি। তো এটার পেইনটা তো সাধারণ মানুষরা ফিল করে, কারণ যে যখন ওই যেটা বললাম যে উন্নয়নের বড় ভাগটা চলে যায় কিছু মানুষের কাছে, তারা এটা ফিলই করছে না। কিন্তু এটা সাধারণ মানুষ আমরা দেখি যখন যে টিসিবির যে ট্রাকে করে যারা খাদ্য বিক্রি করে, তো সেখানকার যে বড় লাইন দেখলে বোঝা যায় যে মানুষ কি পরিমাণ মানে অসহায় অবস্থার মধ্যে রয়েছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তারা এই খাবার, এই পেঁয়াজ খাবার কিনতে পারছে না, কান্না করে চলে আসতেছে। সো এই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটার যে পেইনটা রয়েছে, আবার এর উল্টো দিকে আর একটা চিত্র দেখেন, সেটা হচ্ছে যে আমাদের কৃষকরা যে শস্যগুলো উৎপাদন করছে, এটা তারা ভালো দামও পাচ্ছে না। আবার আপনি দেখবেন হয়তো নিউজে এসেছে যে আচ্ছা, ইট ডাজন্ট মেক সেন্স যে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, অন্যদিকে কৃষকরা মূল্য পাচ্ছে না। রাইট, আমি এটাই ব্যাখ্যা করতে যাচ্ছি। রাইট, দেখেন আলু রাস্তায় ফেলে দিচ্ছে, আপনি নিউজে হয়তো দেখে থাকবেন, বা জমিতে, ধানের জমিতে আগুন লাগিয়ে কৃষকের প্রতিবাদ। তো এটা কেন হচ্ছে? বিকজ আমাদের এটা তো রাষ্ট্রের দায়িত্ব ছিল যে জিনিসটাকে যাতে করে কৃষকের যে উৎপাদিত পণ্য সে সঠিক দামটা পায়। আমরা তো এদিকে কোনো গুরুত্বই দেইনি যে আমাদের দেশীয় যে প্রতিষ্ঠানগুলো বা দেশের শিল্প, কৃষি, এগুলোকে লুক আফটার করতে হবে। এগুলো বন্ধ করে দিয়ে বা আমরা আমদানি নির্ভর হয়ে পড়েছি। আপনি বাংলাদেশের যে কোনো একটা মুদির দোকানে যান, সেখানে যদি আপনি 100টা পণ্য থাকে, তাহলে দেখবেন যে 80টা পণ্য বাইরের থেকে আসা। সো আমরা এতটা আমদানি নির্ভর। আপনি ইভেন কাঁচা বাজারে যান, আপনি যখন রসুন কিনতে যাবেন বলবেন চাইনিজ রসুন নেবেন না ইন্ডিয়ানটা নেবেন, আদা কিনতে যাবেন চাইনিজটা নেবেন না ইন্ডিয়ানটা নেবেন। বুঝতে পেরেছেন যে মানে এমনভাবে আমরা সব কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস যদি আপনি আমদানি করে আনেন একটা রাষ্ট্রের এতটা স্বাধীনতা এত বছর পরেও, তাহলে আপনার এখানে ফুড সিকিউরিটিটা কোথায়? বা আপনি মানুষকে যে আপনি এই যে দারিদ্র্য থেকে মুক্ত করবেন, এর কোনো চিন্তা ভাবনা আমাদের পলিসি মেকাররা করে নাই। আই এম সরি, বিকজ এটা এত বছর পরে যদি একেবারে বেসিক জিনিসগুলোকে আমাদের আমদানি করতে হয়, নিজেদের খাবার, আবার আমাদের এই যে মাছের খাবার, গরুর খাবার, এগুলো পর্যন্ত আমাদের দেখা যাচ্ছে আয়দার আমদানি করতে হচ্ছে, অথবা বিদেশি কোম্পানির আমাদের এখানে উৎপাদন করে তাদের কাছ থেকে আমাদের কিনে নিয়ে এগুলো করতে হচ্ছে। সো দ্রব্যমূল্যের এই পুরো জায়গাটা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন না এই ব্যবস্থার মধ্যে। আর এছাড়াও আপনার একটা রাষ্ট্রের যে দায় এবং দরদ থাকার কথা ছিল মানুষের প্রতি, যে বেসিক যে সুবিধাগুলো মানুষের পাওয়ার কথা, শিক্ষার ক্ষেত্রে হোক, চিকিৎসার ক্ষেত্রে হোক, আবাসনের ক্ষেত্রে হোক, এগুলো সব কিছু নিয়ে যারাই যখন ক্ষমতায় এসেছে তারা শুধু বড় বড় মানে গল্প শুনিয়েছে, কিন্তু সিরিয়াসলি জিনিসটা দেখে নাই এবং মানুষের দোরগোড়ায় কীভাবে সেবাটা পৌঁছে দেওয়া যায়। কারণ এইটুকু যদি বেসিক সিকিউরিটি না থাকে মানুষের, তখন তো মানুষের আসলে মানে আস্থা থাকে না, তখন মানুষ বাধ্য হয় মানে এটা মানে এমন একটা জায়গায় তারা আটকে গেছে। আপনি যদি আজকে বলেন যে তোমাদের সবাইকে বাংলাদেশের অন্য একটা দেশে তোমরা ফ্রিতে যেতে পারবে,
I think more than half of the people will leave. ডেফিনেটলি। অথচ আমরা আমার সোনার বাংলা গেয়ে গেয়ে প্রতিনিয়ত কিন্তু আমাদের দেশ প্রেম জাগাচ্ছি মানুষের মধ্যে, বাট কোথা থেকে আসবে? ইউ অ্যালাউ দেম, দে উইল লিভ, বিকজ এইখানে তাদের এই অর্থনৈতিক জায়গাটা নাই। তো মানে এটা এমন একটা মানে অর্থনৈতিক মানে যে দুরবস্থা মানুষের বা দারিদ্র যেটা, এটা কিন্তু মানুষের মানে নিয়তি না। ব্যক্তিগতভাবে একজন মানুষের হয়তো ঠিক আছে, তার এটা রিজিকে যা আসে সে সেটা পাবে, এটা ডিফারেন্ট পার্সপেক্টিভ। বাট অ্যাজ এ সোসাইটি আপনি যদি বলেন যে না এটাই ডেস্টিনি, বাংলাদেশ এই অঞ্চলে মানুষ গরিব, তারা গরিবই থাকবে, হ্যাঁ, দ্যাট ইজ এ রং কনসেপ্ট। অ্যান্ড দিস হ্যাজন্ট বিন দ্য কেস হিস্টোরিক্যালি। আমাদের এই অঞ্চলে কিন্তু আগে এই ধরনের দুর্ভিক্ষ হইতো না, বা খাবার দাবারের যে অভাব, এটা যখন আমরা এটা এখন যেটা দেখতে পাইতেছি, এরকম কিন্তু হিস্টোরিক্যালি উই ডোন্ট নো অফ দিস। এক্স্যাক্টলি। সো এটা আপনার ইজ ডাউন টু দ্য ম্যানেজমেন্ট, অ্যান্ড এটাই হচ্ছে ইকোনমি। ইকোনমিতে কি আপনার যে সম্পদ রয়েছে সেটাকে আপনি ইউটিলাইজ করবেন এমনভাবে যেখান থেকে আপনার বেস্ট আউটপুটটা পাবেন, এবং সেই বেস্ট আউটপুটটা আপনার এমনভাবে ডিস্ট্রিবিউট করতে হবে যাতে এর সুফলটা একটা সুষমভাবে রাষ্ট্রের মধ্যে বন্টন হয়। অ্যান্ড দিস ইজ ওয়ার উই আর ফেইলিং। বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি, অ্যাজ এ সিস্টেম, দ্য কারেন্ট সিস্টেম, আমি বলবো যে দিস পুঁজিবাদী যে ব্যবস্থা আমাদের রয়েছে এটা আমাদেরকে মানে আমাদের ফেল করেছে। ইন্টারেস্টিং। আপনি এতক্ষণ যে জিনিসগুলি বর্ণনা করতেছিলেন, দিজ আর মানে বাস্তবতা। এটা হয়তো কেউ আর্গুমেন্টস থেকে করতে পারে, ডিসএগ্রি করতে পারে, কিন্তু যে এই বাস্তবতা এটা সবারই আমাদের জানা আছে। এখন আমার নেক্সট প্রশ্ন থাকবে আপনার কাছে। বুঝে নিলাম যে এটা বাস্তবতা, আপনি একটু ইন্ডিকেট করছেন যেহেতু আপনি ক্যাপিটালিজমের কথা বলছেন বা মিসম্যানেজমেন্টের কথা বলছেন। কোর কী কারণ যে এই রিয়ালিটি আমাদের দেশের মানুষ ফেস করতেছে, তার কী কারণ কি? জি, আপনি ঠিকই বলেছেন যে যেটা রিয়ালিটি এটা তো সবার জন্য রিয়ালিটি। জি, আমরা সবাই এটা দেখছি, ফিল করছি। অন দ্য গ্রাউন্ডে যারা আছে তারা এটা পেইনটা ফিল করছে। বাট এটা কারণটা কি, এটা নিয়ে অনেক সময় দ্বিমত দেখা দেয়। একজন একটা অ্যাঙ্গেল থেকে জিনিসটাকে দেখে। জি জি। অনেকে বলার চেষ্টা করে যে এই অঞ্চলটা একটা ঐতিহাসিকভাবে খুবই একটা দরিদ্র অঞ্চল, যেটা আপনি মেনশনও করলেন। কিন্তু এটা আসলে হিস্টোরিক্যালি ঠিক না। কারণ আপনি জানেন যে যখন ব্রিটিশরা শাসন করতো এই ভারতবর্ষ, বা ইভেন তারা শাসন করার আগে এই পুরো ভারতবর্ষটা কিন্তু পৃথিবীর ওয়ান অফ দ্য রিচেস্ট অঞ্চল ছিল। জি। আর বেঙ্গল ছিল ইভেন ভারতবর্ষের মধ্যে সবচেয়ে রিচ এরিয়া। সো এইখানে আমাদের কিন্তু আগে থেকে আমাদের এই যে প্রাকৃতিক সম্পদ যেগুলো, আমাদের উর্বর ভূমি, এগুলো ছিল। তো সেখান থেকে আমরা যেটা দেখেছি উপনিবেশিক আমলে আমরা আমাদের মতো করে আমাদের অর্থনীতিকে ম্যানেজ করতে পারিনি। ওনারা এসে আমাদের উপর বিভিন্ন রকমের ব্যবস্থা চাপিয়ে দিয়েছে। যেমন কৃষকদেরকে বাধ্য করেছে নীল চাষ করতে। ইউরোপিয়ানদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, তার কাঁচামালের যোগান দেওয়ার জন্য আমাদের কৃষকদেরকে বাধ্য করা হয়েছে। জি। সো এটা আমাদের চয়েস ছিল না যে আমাদের প্রয়োজনে আমরা কি চাষ করব। ওদের প্রয়োজন মেটানোর জন্য আমরা এখানে নীল চাষ করতে হয়েছে, বা ওদের প্রয়োজনে পাট টাট এগুলোও কিন্তু ওদের প্রয়োজন মেটানোর কথা চিন্তা করে করা হয়েছে। আবার ওরা জমিদারি প্রথা চালু করেছিল, যেটা খুবই একটা অপ্রেসিভ কর সিস্টেম, এবং আমরা জানি যে জমিদারদের সেই অত্যাচারের অনেক কাহিনী রয়েছে। জি। সো এখনকার বাস্তবতা যদি দেখেন, এখনো আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড ওদের চাহিদা পূরণ করার জন্য। মানে আমাদের এই যে গার্মেন্টস, এটা মার্কেটটা কোথায়? ইউরোপ, আমেরিকা। মানে ওদের ওখানে যে একটা বিশাল ফ্যাশন করা তারা করবে, সস্তায় শার্ট পরবে, এর জন্য কিন্তু আমাদের মানুষরা পরিশ্রম করতে হচ্ছে। ওদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, ওদের সুবিধা দেওয়ার জন্য আমাদের দেশের মানুষের এই সস্তা শ্রমটা দিতে হচ্ছে। সুতরাং আমরা ওইখান থেকে বের হয়ে আসতে পারিনি। উপনিবেশিক যে কাঠামো, অর্থনৈতিক যে কাঠামো, স্টিল কন্টিনিউইং, ওই লেগেসিটা এখনো রয়ে গেছে। রাইট। তো এখন যদি আপনি আমাকে বলেন যে এই তাহলে কারণটা কি, হ্যাঁ, একটা কারণ তো আমি বললাম যে লেগাসিটা। আরেকটা দিক দেখেন, আমি এটাকে বলবো এটা তত্ত্বগত কারণ, থিওরিটিক্যাল, যে আমাদের দেশে এইখানে যে অর্থনৈতিক ব্যবস্থাটা, এটা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, ক্যাপিটালিস্ট সিস্টেম।
তো এই ব্যবস্থার মূল ফোকাসটাই হচ্ছে উৎপাদনের উপরে, যে কিভাবে আপনি উৎপাদন বাড়ানো যায়। এই ব্যবস্থাটা কখনোই আপনার ডিস্ট্রিবিউশনের উপর ফোকাস করে না, ডিস্ট্রিবিউশনটা তার মার্কেটের উপর ছেড়ে দেয়, যে মার্কেটে যদি তুমি টিকতে পারো টিকবে, বা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের মতো আর কি, তুমি না টিকতে পারলে তুমি এখান থেকে এলিমিনেটেড হয়ে যাবে। তো এটা কি হয় আলটিমেটলি মানে একটা ইকোনমির যে পুঁজিটা থাকে, যে সম্পদটা থাকে, এটা ধীরে ধীরে পুঞ্জীভূত হয় কিছু মানুষের হাতে, এবং এই পুঁজিপতিরাই আসলে এখানে ডিফ্যাক্টো তারাই হচ্ছে শাসক। যারা শাসক হিসেবে পলিটিশিয়ানরা থাকে তাদেরকে তারা রান করে, তাদেরকে ম্যানেজ করে, নিয়ন্ত্রণ করে, আমরা যেটাকে বলি ডিপ স্টেট। জি জি জি। সো এখানে আমাদের দেশে এখানে ফ্যাক্টরটা আরেকটু ডাইমেনশনটা আরেকটু অন্যরকম। এটা শুধু লোকাল পুঁজিপতি না, এখন তো গ্লোবালাইজেশনের সময় ইন্টারন্যাশনাল পুঁজিপতি যে তাদেরও এখানে ইন্টারফিয়ারেন্স রয়েছে। সো আলটিমেটলি আপনার পুঁজিবাদী ব্যবস্থায় সম্পদ এবং একটা রাষ্ট্রের বা একটা অর্থনীতির যে উৎপাদন এবং উন্নয়ন, এর সব কিছু ঊর্ধ্বমুখী, অর্থাৎ উপরের দিকে যেতে থাকে, এবং রাষ্ট্র সেই ব্যবস্থায় করে, রাষ্ট্র তাদেরকে সাপোর্ট দেয়, তাদের স্বার্থটা পাহারা দেয়, বিকজ তারাই তো তাদেরকে, মানে যারা রাষ্ট্রে যারা ক্ষমতায় বসেছে তাদের ক্ষমতায় থাকা না থাকার ডিপেন্ড করে এদের উপরে। সো পলিটিশিয়ানরা, লিডাররা, আমাদের শাসকেরা তাদের স্বার্থটা লুক আপটা করে, সাধারণ মানুষের স্বার্থটা লুক আপটা করে না। আচ্ছা, এবার আসেন আমি যে ইন্টারন্যাশনাল পুঁজিপতির যে কথাটা বললাম, দেখেন আমাদের দেশের অর্থনীতি কিভাবে চলবে, এটা ডিকটেশন, এটা প্রেসক্রিপশন, এটা আসে ইন্টারন্যাশনাল কয়েকটা অর্গানাইজেশন থেকে, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, WTO, এরকম আরও যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বা অনেক সময় কিছু পশ্চিমা দাতা দেশ যাদেরকে বলা হয়, তারা সরাসরি তাদেরও ইন্টারফিয়ার করে আমাদেরকে বলে দেয়। অর্থাৎ আমাদের পলিসি মেকিং এটা আমাদের হাতে নাই, ওইখান থেকে আসে। এবং তাদের প্রেসক্রিপশনগুলো সাধারণত কীরকম থাকে, আমরা যদি মোটা দাগে বলি, তারা বলে যে তোমরা ভর্তুকি কমাও, মানে সাবসিডি কমাতে হবে, কর বৃদ্ধি করো, আমাদের শিল্পগুলোকে বেসরকারীকরণ করো, এবং এটাকে উন্মুক্ত করো, মানে বিদেশিদের বিনিয়োগের জন্য ব্যবস্থা করে দাও, আমাদের জ্বালানি খনিজ সম্পদ এগুলোকে উন্মুক্ত করো যাতে বিদেশি কোম্পানিগুলো এগুলোকে ব্যবহার করতে পারে। তো তাদের এই প্রেসক্রিপশন, এবং তারা আমাদের মুদ্রার ডিভ্যালুয়েশন করতে বলে, হ্যাঁ, অবমূল্যায়নের করার কথা বলে আর কি, মানে বিনিময় হারটা। তো এইগুলো হচ্ছে তাদের প্রেসক্রিপশন, এবং এটা আমাদের দেশে যারাই গভর্নমেন্টে ছিল সাকসেসিভলি এই উইদিন দ্য সিস্টেমে, তারা এটাকে মধ্যে কাজ করতে হয়েছে। এবং এখনও আগামী যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের মধ্যে দিয়ে যারা ক্ষমতায় আসবে তাদেরও আসলে কোনো চয়েস থাকবে না, যদি এই সিস্টেমটা ইনটেক্ট থাকে তাহলে কিন্তু তাদের ডিকটেশন অনুযায়ী তাদের চলতে হবে, অথবা অলরেডি হয়তো চলার একটা প্রতিশ্রুতি দিয়েই তারা ক্ষমতায় আসতে যাচ্ছে যারাই আসবে। সো আমাদের ওই উপনিবেশিক লিগাসিটাই কিন্তু, মানে আগে রাইট, আগে তারা ডিরেক্টলি এসে বলতো, এখন থ্রু দেয়ার ইনস্টিটিউশনস এই ইনস্টিটিউশনগুলোই আমাদের অর্থনীতিকে কন্ট্রোল করার হাতিয়ার। সো এই যে প্রেসক্রিপশনগুলো, যে যখন আপনি ভর্তুকি কমাতে হবে, এটার পেইনটা ফিল করবে কে? ওই কৃষক, কারণ তার ফার্টিলাইজারের যে সারের যে দাম সেটা তো কমছে না। একটা মানে আপনি যে একটা ক্ষুদ্র ব্যবসায়ী, আপনার যে জ্বালানি আপনি সেটার উপরে আপনি ভর্তুকিটা পাচ্ছেন না, কিন্তু আপনাকে কর দিতে হচ্ছে উচ্চ মূল্যে। আর এগুলোর মধ্যে দিয়ে তারা কি করে, বিদেশ থেকে লোন নিয়ে আসে আমাদের শাসক গোষ্ঠী। এই লোনগুলো কি করে, মেইনলি অনুৎপাদনশীল খাতে ব্যয় করা হয়, দেখানোর জন্য যে লোক আমরা স্যাটেলাইট বানাইছি, যে স্যাটেলাইট আকাশে ঘুরতেছে। তো আমার যদি আরো মোর উৎপাদনশীল জায়গায় দরকার, যদি আপনি লোন যদি নিয়েই আসেন, অথবা এমন লোন আপনি কেন আনবেন যার সাথে এত কন্ডিশন অ্যাটাচড। সো এইভাবে কেউ চিন্তা করে না, বিকজ সবাই আসলে এই কারেন্ট ব্যবস্থার মধ্যে যে আমাকে কি করে ওদেরকে খুশি করে, মানে দেশি বিদেশি পুঁজিপতিতে খুশি করে ক্ষমতায় টিকে থাকা যায়, আর জনগণকে একটা বুঝ দিয়ে দেওয়া যায়। এই হচ্ছে আমাদের অর্থনৈতিক ম্যানেজমেন্টের মূল ফিলসফি অ্যাট দ্য মোমেন্ট, যেটা আমাদের কারেন্ট সিস্টেমের মধ্যে রয়েছে। কারণ এখান থেকে তো আপনি তাহলে বের হয়ে আসতে পারবেন না। এখন আমি যদি আপনাকে মানে পার্টিকুলারলি 2-1টা সেক্টরের কথা বলি, আমি 3টা সেক্টরের কথা বলবো, যে এই 3টা সেক্টর কিভাবে আমাদের অর্থনীতিকে এই দুষ্ট চক্রের মধ্যে বেঁধে রাখতে দায়ী।
তার প্রথম হচ্ছে আমাদের শিল্পনীতি। ওকে। দেখেন আমাদের দেশে সেই 80-র দশকে ওয়ার্ল্ড ব্যাংক তার স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামের আন্ডারে বললো যে তোমাদেরকে প্রাইভেটাইজ করতে হবে। তো আমাদের বড় বড় যে শিল্পগুলো ছিল, যেটুকুই ছিল আমাদের এখানে, মানে পাকিস্তান আমলে এস্টাবলিশড হয়েছিল, পাটকল, আমাদের চিনিকল, রাইট, টেক্সটাইল মিলসগুলো বেশিরভাগগুলোই বন্ধ। বড় বড় এগুলো বন্ধ করে দিয়ে আমরা কি করলাম, বিকজ ওই যে ওরা বললো প্রাইভেটাইজ করতে হবে, আমরা ইপিজেড করলাম। ইপিজেড করে এখানে বিদেশি কোম্পানিগুলোকে আমরা ডেকে নিয়ে আসছি যে তোমরা এখানে বিভিন্ন রকম প্রতিষ্ঠান দাঁড় করাও, এবং সেই কোম্পানিগুলোতে আমাদের দেশে মানুষ সস্তায় শ্রমিক হিসেবে কাজ করে। এটার কিন্তু আপার লেভেলে আমাদের দেশে লোক নাই, বুঝতে পারছি। ওরা বাইরের লোকই কাজ করে। আর তারা আমাদের এখানে কর সুবিধা নেয়, বিশেষ অঞ্চল যেহেতু, তারা কর সুবিধা পাচ্ছে, স্পেশাল প্রাইসে তারা জ্বালানি পাচ্ছে, এবং তাদের সাথে ওই স্পেশাল অঞ্চলের বাইরে যারা শিল্প কারখানা প্রতিষ্ঠা করতে চায় তারা তো এই কম্পিটিশনে টিকতে পারছে না। সুতরাং দেশের শিল্প প্রতিষ্ঠানগুলো আপনি ধ্বংস করে দিচ্ছেন। সো আপনার তো একটা লেভেলের একটা প্রোটেকশন দরকার, একটা সাবসিডি দরকার, বা একটা পেট্রোনাইজেশন দরকার যদি আপনি একটা ইন্ডাস্ট্রিকে গ্রো করতে চান। তো সেই রকম কোনো উদ্যোগ নাই, কারণ আপনাকে ওদেরকে খুশি করার জন্য আবার আলাদা আলাদা করে এটা স্পেশাল ইকোনমিক জোন ফর ইন্ডিয়া, স্পেশাল ইকোনমিক জোন ফর চায়না আমরা এভাবে দিয়ে দিছি, এবং ধারণা করা হচ্ছে যে ফরেন ইনভেস্টমেন্ট আসতেছে, এবং এটাকেই তারা ফলাও করে বলতেছে যে আমাদের দেশে অনেক এই সরকারের আমলে, শেখ হাসিনার বা তার আগে যারা ছিল, এত ফরেন ইনভেস্টমেন্ট আসছে। ফরেন ইনভেস্টমেন্ট আসাটাই যেন আমাদের জন্য একটা বড় একটা সাকসেস। কিন্তু এটার মধ্যে দিয়ে আপনি যে গ্রোথটা দেখাচ্ছেন, কাগজে কলমে গ্রোথ দেখাচ্ছেন, কিন্তু সেই গ্রোথটা তো আসলে মানে হেলদি গ্রোথ না, ইন দ্য সেন্স যে এটা আপনার এমপ্লয়মেন্ট কিছু তৈরি করলেও আলটিমেটলি ইকোনমির যে একটা ব্যাকবোন তৈরি করা সেটা করছে না, বরং আপনার ইন্ডাস্ট্রিগুলোকে ধ্বংস হয়ে যাচ্ছে, চিনি কল আজকে ধ্বংসের দিকে। সো আপনি যখন জিডিপি বেশি হয়ে গেছে বললেন, এই ফিগার যেন আমাদেরকে কনফিউজ না করে, বিকজ আপনি দেখতে হবে কি, যেন একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার ওজন থাকে কত, অল্প, এরপরে 20 বছর পরে তার একটা ওজন হবে, হ্যাঁ, এই ওজন তো বাড়বেই। তো আপনার আগে যে আমাদের বাজেটের ফিগার ছিল সেটা তো বাড়বেই, তাতেই যদি আপনি বলেন যে এই তো এখন ফিগার আগের চেয়ে 5 বছর আগের চেয়ে এখন এত বাড়ছে, তো আমরা ডেভেলপ করতেছি, তো এটা দিয়ে আপনি ওই বাচ্চাটাকে হেলদি বাচ্চা বলতে পারবেন না যদি তার শুধু ওজনটা বেড়ে যায় কিছু। আপনি দেখতে হবে যে তার এই বয়স অনুযায়ী সে একটা সুস্থ, মানে সুষম স্বাস্থ্যের অধিকারী হয়েছে কিনা। তো আপনার ইকোনমির ক্ষেত্রে এটাই দেখতে হবে। শুধুমাত্র আপনার এখন এত হাজার কোটি টাকার আপনি বাজেট করেছেন, এত হাজার কোটি টাকা আপনার রিজার্ভে আছে, সো আমাদের ইকোনমি বাড়তেছে, এটা একটা রং একটা মানে ইন্ডিকেটর। বিকজ আপনার হেলদি ইন্ডিকেটর হচ্ছে তখনই দেখা যাবে যখন এই ব্যবস্থার মধ্যে মানুষের অর্থনৈতিক সমস্যাগুলো আপনি কিভাবে অ্যাড্রেস করেছেন, সেটার মধ্যে মানুষ স্বস্তি পাচ্ছে কিনা, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। সো এটা গেল হচ্ছে আমাদের শিল্পনীতির ক্ষেত্রে। এরপরে আমি বলবো যে আমাদের জ্বালানি এবং খনিজ নীতি যেটা, তো এটাও একটা এমন একটা এরিয়া যেখানে আমাদেরকে বারবার ধোঁকা দেওয়া হয়েছে। দেখেন আমাদের যে খনিজ সম্পদ রয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক দিয়েছেন, প্রাকৃতিক গ্যাস রয়েছে, এবং আমাদের এই সমুদ্রের বিশাল খনিজ সম্পদের একটা ভান্ডার রয়েছে, আমরা জানি যে ব্লু ইকোনমি বলা হচ্ছে। তো এগুলোকে এক্সপ্লোর করার জন্য আমাদের যে দেশীয় প্রতিষ্ঠান বাপেক্স, সেটাকে ছাপিয়ে আমরা বিদেশি কোম্পানিগুলোকে, বিশেষত আমেরিকান কোম্পানিগুলোকে বা ব্রিটিশ কোম্পানি যেমন শেল, বিপি, এদেরকে আমরা ইনভাইট করে এনে, মানে এটা নিয়ে এখন বাকিরা খাবলাখাবলি করছে, হ্যাঁ, ফরেন যারা সাম্রাজ্যবাদী শক্তিটা, তো কারা নিতে পারবে, তো তাদের মতো করে তারা এটা নিয়ন্ত্রণ করছে। আর আমাদের দেশে যে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলো, তাদের কাছ থেকে আন্তর্জাতিক বাজার দরে কিনতে হচ্ছে। সো আমাদের এখন কি হচ্ছে দেখেন, আমাদের কিন্তু কয়লারও মজুত রয়েছে উত্তরবঙ্গে অনেক। সো আমাদের কয়লা এবং গ্যাস, এইটার উপর ভিত্তি করে আমাদের জ্বালানি আমরা নীতি করছি না, আমরা বাইরের থেকে এলএনজি এগুলো আমদানি করতে হচ্ছে, তেল আমদানি করতে হচ্ছে, রাইট, আমদানি করে আমরা রামপালের বিদ্যুৎ কেন্দ্র করছি। সো এই জিনিসগুলো এবং এই সেক্টরগুলো আপনি যদি দেখেন যে আমাদের পল্লী বিদ্যুৎ এবং এই আমাদের যে তরল গ্যাস যে আমদানি করা হয় এলএনজি, এটা পুরোটা আমেরিকার কন্ট্রোলে। জ্বালানির ক্ষেত্রে আর বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আপনার একটা হচ্ছে ভারতের আদানি,
আর আমাদের দেশীয় লোকাল কিছু আপনার যেটা শেখ হাসিনা করেছিলেন কুইক রেন্টালের মাধ্যমে, দেশীয় পুঁজিপতিরা বিভিন্নভাবে একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়ে সেখানে আবার ক্যাপাসিটি চার্জের একটা একটা ব্যবস্থা রেখেছে, অর্থাৎ আপনি এটা ইউজ না করলেও তাদের টাকা দিতে হবে। এবং এখন পর্যন্ত আমাদের মানে 30% যে উৎপাদন সেটা আমরা ব্যবহার মানে 30% অব্যবহৃত থাকছে, কিন্তু তার উপর আমাদের ক্যাপাসিটি চার্জ দিয়ে যেতে হচ্ছে। সো এটা হচ্ছে আপনার জ্বালানি ক্ষেত্রে। তো জ্বালানি যদি আপনি যথাযথভাবে নিশ্চিত না করতে পারেন, তাহলে আপনার দেশের মানে একটা তো হাউস হোল্ডে মানুষ সাফার করে, যেটা লোডশেডিং অন্য কিছু, কিন্তু বড় সাফারিংটা হচ্ছে আপনার দেশীয় শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে উঠতে পারছে না। আচ্ছা, এবার আসেন আমি তৃতীয় যে নীতিটার কথা বলছিলাম, যে এটা মুদ্রানীতি। তো আমাদের দেশের যে মুদ্রানীতি, এটা তো আমাদের রিজার্ভটা ডলারে, এবং এটা ওয়ার্ল্ডই এখন পুরো ডলারের উপরে ডমিনেট। তো এটা আপনি জানেন যে সেই 1947-এ যখন ব্রিটেন উড এগ্রিমেন্টের মাধ্যমে আমেরিকা যখন ওয়ার্ল্ডের নেতৃত্বটা নিয়ে নেয়, রাইট, তখন তারা কিন্তু প্রমিস করেছিল, তখন ডলারটা তো তখনই তো চলে আসলো আর কি আন্তর্জাতিক বিনিময় মুদ্রা হিসাবে। তো তখন তারা প্রমিস করেছিল এর এগেনস্টে তারা 100% গোল্ড রিজার্ভ রাখবে, এবং তাদের কাছে গোল্ড রিজার্ভ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, এই কারণেই তারা এই নেতৃত্বটা নেয়। কিন্তু পরবর্তীতে আমরা জানি যে 1971-এর 15ই আগস্টে তারা একটা ঘোষণা দিয়ে বলে যে আমরা এখন আর এইটার এগেনস্টে আর গোল্ড রিজার্ভ রাখবো না, অর্থাৎ তারা এখন ইচ্ছে মতো তারা ডলার ছাপাতে পারে। এবং এটা টাইম টু টাইম তো ছাপিয়েছে, আমরা দেখেছি যখনই কোনো ইকোনমিক ক্রাইসিসের মধ্যে তারা পড়েছে, তারা এত ট্রিলিয়ন অত ট্রিলিয়ন ছাপিয়েছে। করোনা ভাইরাসের সময়ও তারা করেছে, 2008 সালে যখন করোনা ভাইরাসের সময়, মানে সবসময়। এর ফলে কি হচ্ছে দেখেন, আমাদের দেশের মানুষ কষ্ট করে প্রবাসে গিয়ে বা দেশে কষ্ট করে যে ইনকাম করে, সেই ইনকাম থেকে বা আমাদের রপ্তানি আয় থেকে যতটুকু আমাদের সেভিংস থাকে, সেটা আমরা রিজার্ভে রাখি, রিজার্ভটা ডলারে রাখি। তো যখন তারা ডলার ছাপায়, এটার ইম্প্যাক্টটা ডিরেক্টলি এসে পড়ে ওই আমাদের রিজার্ভের উপরে, বিকজ এটা অবমূল্যায়ন হয়ে যায়, সেম ভ্যালু থাকে না। সো ওদের একটা ফাইন্যান্সিয়াল মার্কেটে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ যখন হলো, মানে ব্যাংকিং সেক্টরে হোক বা রিয়েল এস্টেট সেক্টরে, এইটার মূল্য চুকাতে হচ্ছে বাংলাদেশের একটা কৃষককে। কিন্তু হাউ ট্র্যাজিক, রাইট। সো দেখেন, তার মানে কি, যতক্ষণ পর্যন্ত আপনি এই মুদ্রানীতির মধ্যে বেঁধে থাকবেন নিজেকে, ততক্ষণ পর্যন্ত আপনার অর্থনীতি কিন্তু তারা নিয়ন্ত্রণ করবে। সো এই মুদ্রানীতি আমাদের যেহেতু ইম্পোর্ট করতে হয়, আমাদের ইভেন খাদ্যদ্রব্য পর্যন্ত এবং আরো মেশিনারিজ হোয়াটএভার, মানে ইকোনমি তো এখন ইম্পোর্ট নির্ভর ইকোনমি, এবং এটা তারা বাই ডিজাইন, এই কারণে তারা এ ধরনের প্রেসক্রিপশন দেয়, যেগুলো উৎপাদন করার দরকার নেই, ওটার দরকার নাই, তোমরা শুধু গার্মেন্টস করো, মানে যেটা ওরা বাদ দিয়ে দিছে, মানে ওরা তোমার যখন সামরিক অস্ত্র দরকার, এটা আমরা তোমাকে দিব, তোমার হেভি টেকনোলজি কিছু লাগবে আমরা দিব, তুমি বোতাম সেলাই করো, তুমি চেন লাগাও, বুঝতে পারছেন? তো এইভাবে তারা আমাদের যে মানে অর্থনৈতিক নিরাপত্তাটা, এটা তাদের হাতে নিয়ে নিয়েছে, এবং নিয়ন্ত্রণটাও তাদের হাতে নিয়ে নিয়েছে। সো এই কারণে আমি বলেছিলাম যে এই যে ব্যবস্থাটা, পুঁজিবাদী ব্যবস্থা, এই ব্যবস্থাটাই হচ্ছে আমাদের দারিদ্র্যের দুষ্টচক্রের মূল কারণ। কেননা এটার মধ্যে আপনি যতক্ষণ থাকবেন, আপনি হয়তো বা এক বছর একটু ভালো করবেন জিডিপিতে, এক বছর একটু মানে ভালো করবেন, রপ্তানি ভালো হবে, আর আপনি খুশি হয়ে যাবেন, কিন্তু আলটিমেটলি আপনি ইউ আর উইদিন দ্যাট বক্স, অ্যান্ড দ্য রিমোট কন্ট্রোল ইজ ইন দ্য হ্যান্ড অফ দ্য ওয়েস্ট ক্যাপিটালিস্ট। সো আমাদেরকে এই কারণটা যদি আমরা ভালো মতো বুঝতে পারি, তাহলে আমরা এখান থেকে বের হয়ে আসার পথটা খুঁজে পাবো। আচ্ছা, যেহেতু আপনি আজকের আলোচনার যে মূল বিষয়, সেটার কারণগুলি এতক্ষণ দর্শালেন, সো ন্যাচারালি আমার জানার বিষয় হবে যে আসলে সলিউশনটা কোথায়। আপনার সাথে আমার পাস্ট অনেক এপিসোডে এই ব্যাপারে আলোচনা হয়েছে, আপনি সবসময় ইসলামের কথা বলেন। তো আমার আজকে শেষ প্রশ্ন আপনার কাছে থাকবে, বাস আমাদের ডিসকাশনের এই লাস্ট সেগমেন্টে আপনার কাছে জানার বিষয় হবে যে ইসলাম আসলে কিভাবে এই বিষয়গুলি, যেগুলি আপনি এতক্ষণ বর্ণনা করলেন, এই প্রবলেমগুলি কিভাবে সলভ করবে আর কি। রাইট। দেখেন, ইসলামের যে অর্থনৈতিক ব্যবস্থাটা, এটা অনেকে শুধু মনে করে যে জাকাত ভিত্তিক অর্থনীতি,
বা সুদমুক্ত অর্থনীতি, মানে ইসলামী অর্থনীতি বলতে শুধু এইটুকুই বোঝে মানুষ অনেক ক্ষেত্রে। এটা আর একটু গভীরে যাওয়া দরকার, বিকজ অর্থনীতির ব্যাপারে পুঁজিবাদীদের একটা দৃষ্টিভঙ্গি রয়েছে, ইসলামের একটা ডিফারেন্ট দৃষ্টিভঙ্গি রয়েছে। কারণ পুঁজিবাদী ব্যবস্থায় কিন্তু ওদের মূল কথাটাই হচ্ছে যে সম্পদ সীমিত, হ্যাঁ, আর মানুষের অভাব অসীম। সুতরাং এই সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণ করা সম্ভব না। সুতরাং এটাকে এমনভাবে ম্যানেজ করতে হবে যাতে আমরা ম্যাক্সিমাম প্রোডাকশনটা পাই। তো এই কারণেই তারা চায় যে এই সম্পদটা যাতে কিছু মানুষের হাতে থাকে, তাহলে এটা প্রোডাক্টিভিটি বাড়ে। বেশি মানুষের মধ্যে ছড়িয়ে গেলে, ধরেন একটা ইকোনমিতে সব মিলে 100টা প্রোডাক্ট আছে, 100 জন মানুষ আছে, তো 100 জন মানুষের মধ্যে যদি আপনি এটা ভাগ করে দেন, একজন একটা করে পাবে, তো সেটা দিয়ে বড় কিছু করা যাবে না। তো কিন্তু আপনি 5 জনের কাছে যদি দেন, তাহলে একজন 20টা করে পাবে, তাহলে তারা সেটা দিয়ে বড় কিছু করতে পারবে। তো এটা হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থার মডেল। এবং তারা মনে করে এই মানে মুষ্টিমেয় লোক, তারা যখন অনেক বড় হয়ে যাবে, তাদের অর্থনৈতিক অবস্থা এবং সম্পদ যখন বিশাল পরিমাণে হয়ে যাবে, সেখান থেকে যে এটুকু ছিটে ফোঁটা নিচে গড়িয়ে পড়বে, হ্যাঁ, ট্রিকেল ডাউন, রাইট। সো আমি বলি উচ্ছিষ্ট নীতি, বিকজ মানে এটা ট্রিকেল ডাউন শুনলে মনে হয় যে এটা খুবই একটা সফিস্টিকেটেড, বাট আসলে এটা হচ্ছে বড় লোকরা খেয়ে দিয়ে কিছু ফালাবে, বা তাদের জামা কাপড় লন্ড্রি করে দেওয়ার জন্য কিছু লন্ড্রিম্যান দরকার হবে, তাদের গাড়ি চালানোর জন্য ড্রাইভার দরকার হবে। এভাবে ইকোনমি ধীরে ধীরে বিভিন্ন সেক্টরে গড়ে উঠবে। এটা হচ্ছে তাদের এর ব্যাপারে একটা ওয়ার্ল্ড ভিউ বা তাদের দৃষ্টিভঙ্গি। বাট ইসলাম এটা ডিফারেন্ট দৃষ্টিকোণ থেকে দেখে। ইসলাম মনে করে না যে এখানে সম্পদ সীমিত রয়েছে বা মানুষের যে অভাব অসীম, মানে এই দিকেই যাচ্ছে না। ইসলাম চিন্তা করে যে যে সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, সেই সম্পদের যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান সেই অনুযায়ী আমরা পরিচালনা করি, তাহলে এটা দিয়ে সমাজের যে মানুষের যে অর্থনৈতিক সমস্যা সেটা সমাধান করা সম্ভব। এবং যে পুঁজিবাদী যেভাবে মনে করে যে দারিদ্র্যকে আমরা একটা সহনীয় মাত্রায় রাখবো, এটা কিন্তু তাদের টার্গেট। ইসলাম সেক্ষেত্রে বলে যে এটাকে আমরা পুরোপুরি নির্মূল করব। মানে যেহেতু মানুষের যে মৌলিক যে চাহিদা, যেমন আমরা হাদিসের মধ্যে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম সন্তানের জন্য মাথা গোঁজার জন্য একটা ঠাই, লজ্জা নিবারণের জন্য একটা কাপড়, এবং তার ক্ষুধা নিবারণ করার জন্য এক টুকরো রুটি ও পানি, এর চেয়ে গুরুত্বপূর্ণ অধিকার আর কিছু নাই। সো এই হাদিস থেকে আমরা কি বুঝি যে মানুষের যে মৌলিক অধিকার, এটা কিন্তু শুধু মুসলিমদের কথা বলা হচ্ছে না, শুধু মানে বিলিভারদের কথা বলা হচ্ছে না, এটা সকল আদম সন্তানদের জন্য, অর্থাৎ রাষ্ট্রের মধ্যে যারা রয়েছে সবার জন্যে রাষ্ট্র এটাকে নিশ্চিত করবে তাদের মৌলিক অধিকার, মৌলিক যে চাহিদা, এটাকে রাষ্ট্র পূরণ করতে খলিফা শরিয়াগতভাবে বাধ্য। এটা কিন্তু আপনার এই পুঁজিবাদী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সরকারের দায়িত্বই নাই, রাষ্ট্রের দায়িত্ব নাই। আপনি যদি বাংলাদেশের কারেন্ট কনস্টিটিউশন দেখেন, এখানে মানুষের যে মৌলিক চাহিদা পূরণের, এটা আসলে কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে নাই। এটা আরেকটা সেকশনে রেখে বলা হচ্ছে যে এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, অর্থাৎ রাষ্ট্র এগুলো অ্যাচিভ করার চেষ্টা করবে, কিন্তু রাষ্ট্র যদি এটা না দিতে পারে, মানুষকে যদি খাবারের ব্যবস্থা করে দিতে না পারে, তার জন্য কেউ রাষ্ট্রকে জবাবদিহি করতে পারবে না। কিন্তু আপনার ওই যে ফ্রিডম অফ স্পিচ, ব্যক্তি স্বাধীনতা, আপনার এগুলোকে তারা ফান্ডামেন্টাল রাইটস হিসেবে রাখছে। এগুলো যদি ভায়োলেট হয়, তাহলে একটা নাগরিক তারা কনস্টিটিউশনাল রাইট ভায়োলেট হওয়ার কারণে তারা কোর্টে গিয়ে এই ব্যাপারে একটা প্রতিকার চাইতে পারবে, কিন্তু ওইটার ব্যাপারে পারবে না যেটা মৌলিক চাহিদা। তো ডিফারেন্সটা এখানে। সো ইসলামিক রাষ্ট্র বা খেলাফত ব্যবস্থায় খলিফা এই দায়িত্বটা নিচ্ছে যে মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে এগুলো আমরা পূরণ করব, সবার জন্য পূরণ করতে হবে। এবং পুরো অর্থ ব্যবস্থাটা ইসলামে এই যে কমিটমেন্টটা বা খলিফার যে এই যে দায়িত্ব, শরিয়াগতভাবে যে দায়িত্বটা, এর উপর বেস করে গড়ে ওঠা। অর্থাৎ তাহলে খলিফা কিভাবে এখন এনশিওর করবে যে সবার এই বেসিক চাহিদাটা পূরণ হোক? এই প্রশ্ন আমার মনে আসছিল, যেহেতু আপনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনাফ ওয়েলথ দিয়েছেন, এটা জাস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে আমাদের এই বেসিক নিডগুলি ফুলফিল করা যাবে। এটা কি বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য কিনা? যেহেতু আমরা জানি যে আমাদের দেশের পপুলেশন বড় একটা পপুলেশন, অলমোস্ট 20 কোটি 22 কোটি মানুষ। তাই আমাদের এই দেশে কি ইনাফ সম্পত্তি আছে কিনা এই বেসিক নিডগুলি ফুলফিল করার মতো আর কি?
রাইট রাইট না, আপনি যখন জনসংখ্যার কথা বললেন আমি মনে করি এই সেলফ এটাও একটা সম্পদ, বিকজ আপনি অনেক পৃথিবীর অনেক দেশ রয়েছে যারা আসলে কর্মক্ষম জনগোষ্ঠী না থাকার কারণে তাদের অর্থনৈতিক অগ্রগতি হচ্ছে না। তো এটা বরং আমাদের একটা সম্পদ, আমাদের ল্যান্ড আমাদের সম্পদ। এছাড়া আপনার সারা পৃথিবী জুড়ে আপনার অনেক সম্পদ রয়েছে, আপনার যদি সেই ইউটিলাইজেশনের সিস্টেমটা দাঁড়ায় তাহলে দেখবেন যে সম্পদ ফ্লো করবে। আমি আসছি সেখানে, আমি আপনাকে এই রূপরেখাটা তুলে ধরি যে কিভাবে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা আসলে মানুষের এই মৌলিক যে অর্থনৈতিক সমস্যা এটা সমাধান করবে। সো যেটা বলতেছিলাম যে খলিফার দায়িত্ব হচ্ছে যে এগুলো পূরণ করা, মানুষের মৌলিক চাহিদাটা, সেটা সে পূরণ করবে খুবই একটা সম্মানজনকভাবে। কীরকম, যেমন ধরেন এখনও কিন্তু নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু কথা বলছে, যেমন তারেক রহমান বলছেন যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে 3 কোটি পরিবারকে, হ্যাঁ, বা আপনার অন্যান্য পলিটিক্যাল পার্টি বিভিন্ন কমিটমেন্ট দিচ্ছে, হ্যাঁ। সো এই যে ভাতা দেওয়া এটা কোনো সম্মানজনক মানে সমাধান না, এবং এটা ইসলামের ইয়ের সাথেও যায় না। আমরা জানি, এবং এই স্টোরি সম্ভবত আমাদের সব দর্শকরাও জানে যে ওই যে একটা ভিখারি এসেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ভিক্ষা চেয়েছিলেন, আর উনি বলছিলেন যে তোমার কাছে কি আছে, তুমি ভিক্ষা করছো কেন? তো সে তখন তার বাসা থেকে তার চাদর এবং একটা পিয়ালা নিয়ে আসলো, সাহাবাদের মধ্যে উনি এটা বিক্রি করলেন, তারপর ওই টাকা দিয়ে ওনার জন্য একটা কুড়াল কিনে দিলেন কাঠুরে, বলে তুমি বনে যাও, কাঠ কাটো এবং জীবিকা নির্ভর করো। সো হোয়াট উই আন্ডারস্ট্যান্ড ফ্রম দিস, যে ইসলাম আপনাকে একটা মিন্সটা তৈরি করে দেয়। আপনার যে পোটেনশিয়াল রয়েছে, এই পোটেনশিয়াল প্রত্যেকটা মানুষের মধ্যে তো পোটেনশিয়াল রয়েছে, এখন তার জন্য যে মিন্সটা রাষ্ট্র ফ্যাসিলিটেট করবে। তো রাষ্ট্র বসে বসে স্পুন ফিডিং করবে না, ভাতা দিলাম তুমি বসে বসে খাও, দ্যাট ইজ নট দ্য সলিউশন। এটা বরং কিভাবে এই ফ্যাসিলিটেট করা যায়, যে মানুষ তো কাজ করতে চায়, সম্মানজনক মানে তার জীবিকা নির্ভর করতে চায়, এই ব্যবস্থাটাই তো আমাদের মধ্যে করে দেওয়া হয় নাই। অর্থাৎ দেখেন বাংলাদেশে এখন রিসেন্টলি একটা জরিপে দেখলাম যে ঢাকা শহর এখন পৃথিবীর দ্বিতীয় জনবহুল শহর, হ্যাঁ, মানে 3,60,00,000 মানুষ। এটা কেন হয়েছে? ঢাকার উপরে এত চাপ কেন? কারণ গ্রামীণ অর্থনীতি আপনি কিছু রাখেন নাই তো, গ্রামীণ ক্ষুদ্র শিল্পী, কুটির শিল্প এগুলো তো নাই। সো এই যে মানুষের যখনই নদী ভাঙছে বা বাস্তুহারা হচ্ছে, মানুষ ঋণের চক্রে পড়ে যাচ্ছে। কৃষক মহাজনের কাছ থেকে ঋণ নিচ্ছে, সেই ঋণ পরিশোধ করতে পারছে না, আবার ঋণ নিতে হচ্ছে। এনজিওগুলোর কাছ থেকে ঋণ নিচ্ছে, আবার ঋণ নিচ্ছে, পরে মানে ভিটামাটি বিক্রি করে দিয়ে তাকে ঢাকা চলে আসতে হচ্ছে, বস্তিতে থাকতে হচ্ছে এই ভাসমান মানুষ। সো এটাই হচ্ছে দুষ্ট চক্রটা। কিন্তু তো আপনি যদি গ্রামীণ অর্থনীতি, আমাদের যেগুলো কৃষি ভিত্তিক যে শিল্প, এগুলোকে আপনি যদি ঠিক না করতে পারেন, তাহলে তো আপনি এই মানুষগুলোর কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন না। এছাড়াও মানে পুরো জিনিসটাকে খলিফা যেভাবে দেখবেন যে আমাকে কর্মসংস্থান তৈরি করতে হবে, তো তার একটা ইসলামের, এবং এটা যদি আপনি রিয়ালিটি দেখেন হিউম্যান হিস্ট্রিতে সব জায়গাতেই, যে কোনো অর্থনীতি যখনই থ্রাইভ করেছে, গড়ে উঠেছে বড় করে, এটা হয়েছে তার সামরিক শিল্পর দিক থেকে। তো আমাদের সামরিকটা শিল্পের যেগুলো আমাদের যন্ত্রপাতি বা অস্ত্রশস্ত্র দরকার, এগুলো সবই আমরা বিদেশের উপর নির্ভর। এখানে আমরা সেই ধরনের বড় শিল্প কারখানা গড়ে তুলিনি। তো খেলাফত রাষ্ট্র প্রথমে সমর ভিত্তিক হেভি শিল্প কারখানা গড়ে তুলবে, এটা হচ্ছে মেইন ফোকাস। এবং এর কারণে যে সাবসিডিয়ারি শিল্পগুলো গড়ে উঠবে, সেটার কারণে এখানে কিন্তু কর্মসংস্থান তৈরি হবে। সেকেন্ডলি খেলাফত যেটা করবে, যে এই রাষ্ট্রের যে সম্পদটা রয়েছে, এই সম্পদগুলো এখন আমরা যেটা দেখি যে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা সরকারি সম্পদ আর বেসরকারি সম্পদ। বাট এটা কিন্তু ইসলামিক মানে বন্টন না রাষ্ট্রীয় সম্পদের। ইসলাম বলতেছে এটা 3 ধরনের সম্পদ, 3 ভাবে ভাগ করা হবে। একটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, একটা গণমালিকানাধীন সম্পদ, আর একটা হচ্ছে ব্যক্তিগত সম্পদ। গণমালিকানাধীন কেন? এটারও কিন্তু আমরা জানি যে হাদিসের রেফারেন্স রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগুন, পানি এবং চারণভূমিতে প্রত্যেক মুসলিমের অংশীদারিত্ব রয়েছে। তার মানে কি, যে একটা সোসাইটিতে আমাদের যে খনিজ সম্পদ রয়েছে, আমাদের যে ওয়াটার রিসোর্সগুলো রয়েছে, আমাদের যে ল্যান্ড রিসোর্স রয়েছে, এগুলোতে প্রত্যেক মানুষেরই একটা অংশীদারিত্ব রয়েছে। তো এইগুলোকে আমরা
এগুলো খেলাফত রাষ্ট্র একটা গণমালিকানাধীন সম্পদ হিসেবে ক্যাটাগরাইজ করা হবে। তার মানে হচ্ছে জ্বালানির যেটা দরকার খনিজ থেকে, এইটা নিয়ে রাষ্ট্র কোনো ব্যবসা করতে পারবে না, এইটা রাষ্ট্র কোনো বিদেশি কোম্পানির কাছে ইজারা দিতে পারবে না, বিক্রি করতে পারবে না, বিকজ এটা তার সম্পদই না, এটা তো মানুষের সম্পদ। রাষ্ট্রের দায়িত্ব শুধু এটা কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায়, এবং শুধু পৌঁছানোর জন্য যদি কোনো খরচ দরকার হয় মিনিমাম যেটা আর কি, মানে বেসিক কস্টটা, সেটা করতে পারবে। এই যে বিলগুলো আমাদের বড় বড় মানে হাওর, এগুলো যে ইজারা দিয়ে দেয় গভর্নমেন্ট, ব্যবসা করে, এটা করতে পারবে না। তো তার ফলে কি হবে, মানুষের কৃষকের যার জাল আছে সে গিয়ে মাছ মারতে পারবে, আর যিনি ক্ষুদ্র কৃষিশিল্প গড়ে তুলবেন তার জন্য জ্বালানির মানে সহজলভ্য জ্বালানি থাকবে, পানি সরবরাহের ব্যবস্থা থাকবে। এগুলোর ব্যাপারে রাষ্ট্র কোনো বিজনেস করবে না, বিকজ এটার মালিক মানুষ, তাদের কাছে শুধু পৌঁছে দেওয়ার ম্যানেজমেন্টটা রাষ্ট্র করবে। সুতরাং রাষ্ট্রের অ্যাক্টিভিটিস কিন্তু অনেক কমে আসলো এখানে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মানুষের কাছে একটা শিল্প প্রতিষ্ঠান বা কর্মসংস্থান গড়ে তোলার বা কৃষিভিত্তিকই বলেন আর আপনি যেভাবে বলেন, সেগুলো গড়ে তোলার মিনসগুলো অ্যাভেলেবেল হতো। তো যখন অ্যাভেলেবেল হবে তখন মানুষ এগুলো ক্ষেত্রে তারা ডেভেলপ করতে পারবে। আর একটা প্রয়োজনীয় জিনিস হচ্ছে আপনার পুঁজি। বর্তমান ব্যবস্থায় কি দেখি যে আপনার সুদভিত্তিক যে ব্যাংকিং সিস্টেম, আর এখানে সেই ব্যাংকিং সিস্টেম আমরা তো দেখে আসতেছি কি হচ্ছে, সেখানে যেভাবে তারা ইকোনমিতে মানে মানি প্রডিউস করে এবং সেটা চলে যায় হচ্ছে কিছু মানুষের কাছে। এবং আপনি জানেন যে বর্তমানে বাংলাদেশের খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে 6,00,000 কোটি টাকা। তো এই যে বিশাল টাকাটা, এই টাকাটা আসলে কোথায় গেছে? দেশের বাইরে পাচার হয়ে গেছে, অথবা দেশের মধ্যে থাকলে সেটা উৎপাদন খাতে নেই। গরিব মানুষ ব্যাংক থেকে 20,000 25,000 টাকা 2 লাখ টাকা লোন করে তারা একটা গরুর ফার্ম করে, সেটা পরিশোধ করতে পারে না, বিকজ গরুর স্বাস্থ্য চিকিৎসার পশুর চিকিৎসক নাই, গরুর খাবারের ভেজাল। উনি যখন তার বিজনেসটা ফেল করে, তাকে কোর্টের দুয়ারে ঘুরে বেড়াতে হয় অর্থ ঋণের মামলায়। কিন্তু যে লোক 2,000 কোটি টাকা 5,000 কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে নিছে, সে কিন্তু বহাল তবিয়তে আছে, সে এমপি হচ্ছে, সে মন্ত্রী হচ্ছে। সো এই ব্যাংকিং সিস্টেম আমরা অ্যাবলিশ করে দিবে খেলাফত ব্যবস্থা। সুদভিত্তিক এই ধরনের ব্যাংকিং সিস্টেমের কোনো দরকার নাই তো। বরং এই যে যখন আমরা যদি ব্যাংকিং সিস্টেম বন্ধ করা হয়, তাহলে যার কাছে যেটুকু পুঁজি আছে সে তখন আলটিমেটলি যা স্কিলফুল পার্সনকে খুঁজে নেবে, এবং তারা ইসলামিক যে বিজনেসের ব্যবসার যে নীতি সেই অনুযায়ী তারা পার্টনারশিপ ফর্ম করবে। আর তারপরে যদি কারোর এরকম এক্সেলেন্ট আইডিয়া থাকে, পুঁজি নাই, বায়তুল মাল থেকে তখন তাকে এটা দেওয়া হবে। কিন্তু সুদভিত্তিক, কেন সুদের মধ্যেই তো চলে যায় মানুষের মূল মানে যেটুকু আপনি লাভ করবেন, তো মানুষের আর উৎসাহ থাকে না যে আমি কোনো ব্যবসা বাণিজ্য করি। আমি ঢাকা শহরে এরকম অনেক মানুষকে দেখেছি যে যারা ওই বাবা কয়েকতলা বিল্ডিং করে গেছে, ওইটা ভাড়া তুলে খায়, কোনো ব্যবসা বাণিজ্য কিছু করে না। কারণ করতে গেলে ওখানে আমার যা ইনভেস্ট করব লাভ হবে না, ব্যাংকের সুদ দিতে হবে, এই হবে, সেই ঝামেলার দরকার কি, রাইট, বাড়িটাই খোয়াবো। তো এই যে একটা অলস আমরা, এটা তো ব্যবস্থাগত দোষ। মানুষ তো চায় যে কিছু করতে, কিন্তু করার ব্যবস্থাটা কে করে দিবে? এটা দায়িত্বটা কার? রাষ্ট্রের। তো এই যে ধরনের যে মানে অবস্ট্যাকলগুলো যেগুলো রয়েছে, বাধা, মানুষ তার কাজ করার ক্ষেত্রে যেগুলো বাধা, সেগুলো খলিফা দূর করবে, আর যেগুলো আপনার মিনস তাকে দরকার সেগুলো ফ্যাসিলিটেট করবে। তাই বাধার মধ্যে আরও একটা বড় বাধা হচ্ছে আপনার এই যে এখনকার যে ট্যাক্সেশন সিস্টেম, তো অপ্রেসিভ ট্যাক্স। হ্যাঁ, তো এই ট্যাক্সটা অ্যাবলিশ করে দেওয়া হবে। হ্যাঁ, খেলাফত ব্যবস্থার মধ্যে মানুষ, ধরুন ইনকাম ট্যাক্স, হ্যাঁ, ভ্যাট, ভিআইটি যেটা, হ্যাঁ, এগুলো ইসলামের সাথে যায় না, মানে ইসলামে এগুলোর কোনো প্রভিশন নাই। কারণ এগুলো যদি আপনি দেখেন তাহলে এগুলো আসলে গরিবের কাছ থেকে টাকা শোষণ করে নেওয়ার ব্যাপার। সো এই ট্যাক্স অ্যাবলিশ করা হবে, শুধুমাত্র রাষ্ট্রের জন্য থাকবে, মানুষ জাকাত দেবে এবং জাকাতটা জাকাতের নির্দিষ্ট খাতে ব্যয় করা হবে। এছাড়া রাষ্ট্রের আরও কিছু সোর্স অফ ইনকাম থাকবে, যেটা রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পদ, সেখান থেকে রাষ্ট্রের ইনকাম থাকবে। এছাড়া রাষ্ট্র যখন এক্সপ্যান্ড করবে, আমরা জানি যেটা ইসলামিক্যালি আপনার যুদ্ধলব্ধ সম্পদ, এটা রাষ্ট্রের মালিকানাধীন থাকবে। খনিজ সম্পদের একটা অংশে রাষ্ট্রের মালিকানাধীন থাকবে। খারাজ, ফসলের উপর যে ট্যাক্স আসবে, সেটা রাষ্ট্রের একটা সোর্স অফ পাবলিক ফাইন্যান্স হবে। সো এইগুলো থাকবে রাষ্ট্রের জন্য। এবং রাষ্ট্রের অ্যাক্টিভিটিসও কিন্তু অনেক কমে আসতেছে, আপনি দেখতেছেন, বিকজ বাকি জিনিসগুলো তো রাষ্ট্র শুধু ফ্যাসিলিটেট করতেছে।
আচ্ছা, এই প্রসঙ্গে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে যে জি। আপনি অনেক ধরনের ফান্ডের কথা বললেন যে আ রাষ্ট্র আপনার সুদবিহীন অনেক স্মল বিজনেস এগুলিকে হেল্প করবে। অনেক জায়গায় আপনি বলছেন ট্যাক্স নিবেন না। সো আপনি বললেন আপনার কি মনে হয় যে শুধুমাত্র জাকাতের টাকায় বা যে কয়েকটা ট্যাক্সের কথা বললেন, ইনকাম ট্যাক্স যেটা একটা বড় একটা ব্যাপার। হুম। আপনি বললেন যে ইনকাম ট্যাক্স থাকবে না। তাই গভর্নমেন্টের কাছে কি ইনাফ টাকা থাকবে যে এইসব ব্যাপারগুলি ফান্ড করার জন্য? আপনি শিল্পায়নের কথা বললেন যে এখানে আপনি হুম। বললেন যে রাষ্ট্র সামরিক শিল্প অ গড়ে তুলবে। কারণ এটা one of the key factor একটা রাষ্ট্র ইকোনমিক্যালি প্রোগ্রেস করার জন্য। হুম। Is this enough funding for all of these things? ওয়েল দেখেন এখনো যে ইনকাম ট্যাক্স যেটা আসে এটা পুরো রাষ্ট্রের আমাদের যে বাজেটের এটা কিন্তু খুব সামান্য অংশ। হুম। এখন তো মূলত তারা হচ্ছে লোন নিয়ে আসে অথবা তারা বন্ড বিক্রি করে, মানে আইদার দেশি লোন, দেশি ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানগুলো, অথবা বিদেশ থেকে লোন নিয়ে এসে তারা রাষ্ট্র পরিচালনা করে, এবং এখানে প্রচুর এক্সট্রাভ্যাগেন্ট অনেক এক্সপেন্সগুলো রয়ে গেছে। তো আপনি যখন এগুলো সহজীকরণ করে দিবেন তখন আসলে রাষ্ট্রের অ্যাক্টিভিটিস কিন্তু এত থাকছে না। কারণ আমরা এটা কমিউনিজমের মতো বা সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মতো ওয়াল কন্ট্রোল না, আবার পুঁজিবাদী ব্যবস্থার মতো আবার আপনি সবকিছু মার্কেটের উপর ছেড়ে দেওয়া না। সো এটা মনে রাখতে হবে যে ইসলামের যে অর্থনৈতিক ব্যবস্থা এটা কিন্তু একটা ডিস্টিংক্ট একটা অর্থনৈতিক ব্যবস্থা, একটা স্বতন্ত্র এবং শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা। এবং এই ব্যবস্থা এটা অনেক সময় আপনার কাছে হয়তো মনে হচ্ছে যে সাউন্ডস ভেরি মানে একটু ফ্যান্সি বা এরকম, কিন্তু এটা প্রথম আপনি দেখেন দিস কামিং তো হোয়াট ইজ দ্য সোর্স অফ দিস সিস্টেম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ দ্য সব মানে মহাজ্ঞানী এবং সকল জ্ঞানের অধিকারী, ঠিক না? The creators of ক্রিয়েট, heaven হ্যাঁ। and আর আচ্ছা, এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। ইটস নট সামথিং যে এটা মানে গাল গপ্প মিথোলজি। হ্যাঁ, এটা রিসেন্ট হিস্ট্রি। তো খুব বেশি দিন না যখন খেলাফত ব্যবস্থা ছিল আমরা দেখেছি যে কিভাবে মদিনার একটা রাষ্ট্র বা আরব যেটা দরিদ্র অঞ্চল ছিল কীভাবে ট্রান্সফর্ম হয়ে সেখানে একটা শক্তিশালী অর্থনীতি গড়ে উঠলো এবং মানুষের অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান করা সম্ভব হলো। সো এটা মানে বাস্তবিকভাবে এবং ঐতিহাসিকভাবে এটা সত্য। সো দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল সিস্টেম উই আর টকিং অ্যাবাউট। সো রাষ্ট্রের যখন আপনার অন্য অন্য এক্সট্রাভ্যাগেন্ট কস্টিংগুলো কমে যাবে তখন আপনার এটা ফান্ডিংয়ের ডিফিকাল্টিস হবে না। আপনি যে বলেন যে সমরভিত্তিক যে শিল্পকলা করার আমাদের কোথায়, টাকাটা কোথায়? আপনি এত বিলিয়নস অফ টাকা আপনি রিজার্ভ হিসেবে রেখে দিচ্ছেন আমেরিকার একটা ব্যাংকে ডলারে, আপনি গোল্ড রেখে দিচ্ছেন লন্ডনে, কি কাজে আসতেছে যেখানে মানুষ না খেয়ে মারা যাচ্ছে? সামান্য একটা ওটস স্যালাইন, প্যাকেট অফ ওটস স্যালাইন না দিতে পারার কারণে একটা বাচ্চা ডায়রিয়াতে মারা যাচ্ছে, আর আপনার বিলিয়নস অফ ডলার পড়ে আছে আমেরিকাতে কোনো মানে আছে? সো রাষ্ট্রের এই টাকা কিসের জন্য? যে টাকা আছে এটা দিয়ে আমরা এমন প্রতিষ্ঠান গড়ে তুলব যেটা আমাদের অর্থনৈতিক নিরাপত্তা দিবে, আমাদের দেশের মানুষের মধ্যে কর্মসংস্থান তৈরি করবে। সো এভাবেই মানে খলিফা কি করবে, যেগুলো অবস্ট্যাকলগুলো রয়েছে এগুলোকে রিমুভ করবে। ওয়ান অফ দ্য অবস্ট্যাকলস হচ্ছে আপনার এই যে বিদেশি যে আপনার যারা ডিকটেট করে আমাদের, এগুলোর সহ যতগুলো আপনার অন্যায্য বিদেশি চুক্তি রয়েছে এগুলোকে আমরা অ্যাবলিশ করে দেব। বিকজ এগুলো যেগুলো আমাদের স্বার্থে না, যেগুলো টার্মস তাদের স্বার্থ সংরক্ষণ করার জন্য ড্রাফট করা হয়েছে, এগুলো কোনো দরকার নেই। সো এটা যদি আমাদের কোনো টেকনোলজির দরকার হয়, টেকনোলজি ট্রান্সফার করার, বা হতে পারে যে আমাদেরকে ফর দ্য টাইম বিং বিভিন্ন সেক্টর ডেভেলপ করার জন্য কিছু লজিস্টিক্যাল সাপোর্ট দরকার হতে পারে, এগুলো আমরা নতুন করে ড্রাফট করা হবে ইনসাফের ভিত্তিতে, যেটার মধ্যে দিয়ে মানুষের উম্মার স্বার্থ সংরক্ষিত থাকবে, দেশের স্বার্থ সংরক্ষিত থাকবে। কারণ বাকি যেগুলো সোফার হয়ে আসছে এগুলো তো যারা ক্ষমতাসীন ছিল শাসক গোষ্ঠী, ওরা ক্ষমতা থাকার স্বার্থে এগুলো করেছে। সো অল দিস মানে যেগুলো চুক্তিগুলো হয়েছে এগুলো আবার রিভিউ করা হবে, অ্যান্ড মোস্ট অফ দেম আমরা বোঝাই যাচ্ছে যেগুলো বাদ দিয়ে দিতে হবে এবং নতুনভাবে এগ্রিমেন্ট করে যেতে হবে যদি প্রয়োজন হয়। সো এভাবে খেলাফত রাষ্ট্র, তাহলে ওই যে আমি বলেছিলাম যে মানুষের মৌলিক অধিকারের পূরণের দায়িত্ব খলিফার, সে এটা পূরণ করার জন্য যাতে কর্মসংস্থান তৈরি হয় সেটা করতে গিয়ে সে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো করবে, ফ্যাসিলিটেট করবে তার অর্থনৈতিক কর্মকাণ্ড, আর বন্ধ করবে যে সমস্ত অবস্ট্যাকলগুলো রয়েছে সেগুলোকে অ্যাবলিশ করবে। এগুলোর মধ্যে দিয়ে যখন একটা ভাইব্রেন্ট ইকোনমি তৈরি হবে তখন মানুষের এই মৌলিক চাহিদাগুলো
মানুষরাই পূরণ করতে পারবে, মানে রাষ্ট্রকে খুব বেশি ইন্টারফেয়ার করার দরকার হবে না। এরপরেও যদি দরকার হয় তাহলে ইসলামের দেখেন নীতিটা কত চমৎকার, যে মানে খলিফা এটাকে কমিউনিটি লেভেলে একটা সলিউশন আছে। যেমন ধরেন যে কেউ যদি খুব দরিদ্র থাকে, মানে কোনো কারণে ধরেন এতিম একটা বাচ্চা, তো ইসলাম বলতেছে যে তুমি তাকে তার আত্মীয়ের সাথে টাই আপ করে দাও। মানে আত্মীয় দায়িত্ব নিতে হবে, কারণ আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী সে জান্নাতে যেতে পারবে না। কিন্তু আজকে বাস্তবতা আমরা কি দেখি, যে অনেকে এই একটা ছেলে বাবা মারা গেছে, দেখা চাচা তাকে দেখতেছে না, সে বা তাকে যাকে লুক আফটার করার কথা ছিল তার দাদা বা চাচা বা হুয়েভার, আমরা জানি এর একটা গ্রেডিং রয়েছে, তো সেটার সাথে সেটা করবে, এটা কমিউনিটিতে এটা মানে তাকে এই দায়িত্বটা নিতে হবে। সুতরাং কোনো মানুষ, কোনো আদম সন্তান এখানে না খেয়ে থাকবে না। আর যদি সেরকম আত্মীয় স্বজনও না থাকে, প্রতিবেশীরও একটা দায়িত্ব রয়েছে ইসলামে, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, যে সে পেট ভরে খেলো আর তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত্রি যাপন করলো। তার মানে কি, তার মানে সোসাইটির বিভিন্ন লেভেল থেকে কিন্তু সলিউশনটা আসতেছে। এবং এত কিছুর পরেও যদি দেখা যায় যে একজন মানে প্রতিবন্ধী বা একেবারে দুস্থ অতি বয়স্ক কেউ নাই, তাদের দায়িত্ব তখন খলিফা নিজে নেবেন, অর্থাৎ তাদেরকে বাইতুল মাল থেকে সরবরাহ করা হবে। এটা করা হয়েছে। আপনি আপনি হয়তো জানেন যে ওই বিখ্যাত একটা মানে আরব প্রবাদের মতো, সেটা বলে যে মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন, উনি একজন অন্ধ বুড়িকে প্রতিদিন গিয়ে উনি খাবারের খেজুর দিয়ে আসতেন। এটা ওমর রাদিয়াল্লাহু আনহু ফলো করেছিলেন। পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, পরে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, তখন দায়িত্বটা ওনার উপর চলে আসে। এটা মদিনার ঘটনা। তো তখন উনিও ফজরের পরে গিয়ে ওই বুড়িকে গিয়ে সে খেজুর দিয়ে আসতো। তো বুড়ি তো অন্ধ, তো ওমর ভাবছে যে সে তো টের পাবে না যে কে আসতেছে। হ্যাঁ, তখন বুড়ি একদিন জিজ্ঞাসা করতেছে যে যে আসতো সে কি আর আসে না? তোমরা দিলাম বললো যে তুমি তো দেখতে পাও না, তুমি কিভাবে বুঝলে যে মানে অন্য কেউ আসতো আগে? তখন বুড়ি বলছে যে না, যে আসতো সে আমার খেজুরের বিচিটা ছাড়াইয়া দিত। ওমর রাদিয়াল্লাহু আনহু কান্না করে দিলেন যে আবু বকর আমাদের জন্য কত কত হাই স্ট্যান্ডার্ড সেট আপ করে গেছেন, যে মানুষকে খাবার দিতে হবে সেখান থেকে বিচিটা পর্যন্ত ছাড়িয়ে দিতে হয়েছে। তো তুমি দিয়েছো, মানে আরবিক কথাটা এরকম, তুমি দিয়েছো কিন্তু বিচিটা ছাড়িয়ে দাও নাই। তো দ্যাট ওয়াজ, দিস আর দ্য এক্সাম্পল আমাদের খেলাফতে রাশেদার যে ব্যবস্থাটা। আর আজকে যখন বলা হচ্ছে যে আধার কার্ড বা ফ্যামিলি কার্ড দেওয়া হবে, আমি শিওর যে এগুলো সবই রাজনৈতিক মানে বিবেচনায় বিভিন্ন মানুষের কাছে চলে যাবে। ওই যে দরিদ্র বুড়িটা, ওই যে এতিমটা, তার কাছে এটা পৌঁছানোর সম্ভাবনা আপনি জানেন যে এই সিস্টেমের মধ্যে কতটুকু রয়েছে। সো আনলেস অ্যান্ড আনটিল উই গেট রিড অফ দিস সিস্টেম, অ্যান্ড একটা ইসলামিক ব্যবস্থাটা, ইসলামিক অর্থ ব্যবস্থাটা একটা খেলাফত রাষ্ট্রের মধ্যে যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে এই দারিদ্র্য দুষ্ট চক্র থেকে মানুষকে বের করে আনা যাবে না। এবং আমরা একটা দরিদ্র রাষ্ট্র হিসেবে যে কলঙ্কের মধ্যে রয়েছি, এখান থেকে বের হয়ে এসে একটা শক্তিশালী রাষ্ট্র, অর্থনৈতিক একটা কাঠামো আমরা গড়ে তুলতে পারবো না। জাযাকাল্লাহ খাইর, আপনারা সময় নিয়ে আসার জন্য এবং এই গুরুত্বপূর্ণ আলোচনাটা আমাদের সামনে তুলে ধরার জন্য। আমাদের এই বাংলাদেশের এই পলিটিক্যাল ক্লাইমেটে যখন আমাদের রাজনীতিবিদরা, দেশের রাজনীতিবিদরা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি নিয়ে আমাদের সামনে আসতেছে এবং ভোট চাইতেছে, হয়তো এই সময় আমাদের দেশের মানুষের জন্য এই আলোচনাগুলি তাদের চিন্তা ভাবনাকে ন্যাভিগেট করার জন্য সাহায্য করবে ইনশাআল্লাহ। সো ওয়ান্স अगेन থ্যাংক ইউ ভেরি মাচ আপনার সময় নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আশা করি আপনারা আমাদের আজকের এই পর্ব, যেখানে আমরা দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে বের হয়ে কিভাবে আমরা আমাদের দেশকে একটা শক্তিশালী এবং সমৃদ্ধশালী অর্থনীতিতে পরিণত করতে পারি, এই আলোচনাগুলি উপভোগ করেছেন। এবং আপনাদের জন্য আমন্ত্রণ রইল আমাদের নেক্সট পর্ব দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।